প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম এবং অফুরন্ত শুভকামনা সবার জন্য। বাংলাদেশের একজন প্রতিমন্ত্রী গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখাতে চলছেন, হয়তো নাম উঠেও গেছে ইতিমধ্যে। প্রিয় দর্শক শ্রোতা, কথা বলছি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নূরকে নিয়ে। নূর এমনই একটি কাণ্ড ঘটিয়েছেন বা ঘটনা ঘটিয়েছেন যাতে করে তার নাম গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে উঠে যাচ্ছে কিংবা উঠে গেছে। আর সেই ঘটনাটি হলো তার একটি ফেসবুক পোস্ট, যেখানে রিয়াকশন পড়েছে 1 লাখেরও বেশি। আর 1 লাখের বেশি রিয়াকশনের মধ্যে 90,000-এরও বেশি রিয়াকশন পড়েছে হা হা ক্যাটাগরিতে। তো সেই জন্যই বলছিলাম এইটি বিশ্ব রেকর্ড। এর আগে আপনারা কখনো শুনেছেন কিনা, এমন রেকর্ড কেউ করতে পেরেছেন কিনা, আমি সন্দেহ পোষণ করছি। যদি আপনাদের জানা থাকে যে বাংলাদেশের আর কেউ এমন রেকর্ড করেছেন, দয়া করে কমেন্টে জানাতে ভুলবেন না। প্রিয় দর্শক শ্রোতা, 2 দিন আগের একটি ভিডিও, আর সেইটি করেছিলেন বিদেশে থাকা অনুসন্ধানী সাংবাদিক ইলিয়াস হোসাইন, যেটি টাইটেল ছিল নুরু ফাইলস, বিকাশে টাকা নিয়ে নগদে পল্টি। 2 দিন আগে পাবলিশ করা সেই ভিডিওটি 2.6 মিলিয়ন ভিউয়ার্স সেটি দেখেছেন। তো 47 মিনিটের কিছুটা বেশি, 47 মিনিট 32 সেকেন্ডের সেই ভিডিও, যেখানে ইলিয়াস হোসাইন এক্সপোজ করেছেন সরকারের এই প্রতিমন্ত্রীকে। প্রিয় দর্শক শ্রোতা, আমরা বহুদিন থেকে জানি নুরুল হক নূর একজন বিতর্কিত ব্যক্তি। নির্বাচনের আগে থেকেই অনেক কথা হচ্ছিল এবং তিনি যখন বিএনপিতে বিলীন হলেন, বিএনপিতে মিলিয়ে গেলেন। যদিও তিনি এখন দাবি করছেন বা এমন একটি ব্যাপার আছে যে তার একটি দল এখনো আছে, গণ অধিকার পরিষদ, সেই দলের তিনি সভাপতি। আর সাধারণ সম্পাদক নির্বাচনের আগে নানা নাটকীয় ঘটনা ঘটিয়ে বিএনপিতে সরাসরি যোগ দিয়েছিলেন। তো নুরুর দল থেকে তাকে বহিষ্কার করা হয়েছিল। সেই নুরুই আবার বলেছিলেন কৌশলগত কারণে তিনি এখন বিএনপিতে যোগ দিচ্ছেন। হাজার নাটকীয় ঘটনার তারা জন্ম দিয়েছিলেন। তো যাই হোক, তো নুরুল হক নূর একসময় জনপ্রিয় হয়েছিলেন এই দেশে। মাঠে বক্তৃতা দিতেন, ভালো বক্তৃতা, অর্গানাইজ করবারও ক্ষমতা আছে। 2019-এ যখন তিনি ডাকসু ভিপি হলেন, ভিপি হওয়ার পর থেকে কিন্তু সব কিছু আস্তে আস্তে বদলাতে শুরু করলো। প্রথম যে ঘটনাটি ঘটলো, মানুষ যেখানে ধাক্কা খেলেন, তিনি শেখ হাসিনাকে মা ডেকে বসলেন। শুধু তাই না, তাকে কদমবুচি করলেন, তার পা ছুঁয়ে সালাম করার ইচ্ছে ব্যক্ত করলেন এবং সেটি তিনি করলেন। এবং সেখানে তিনি বলেছিলেন যে তিনি শুধু ছাত্রলীগের কর্মী না, ছোটোখাটো নেতাও ছিলেন। যাই হোক, আসলে তার বংশের অনেকেই আওয়ামী লীগ করতেন, তাদের আওয়ামী সংশ্লিষ্টতা। তার বাবাও আওয়ামী লীগ করেন বা করতেন, মাইকে এলাকায় ঘোষণা দিয়েছেন, বক্তব্য রেখেছেন, সেটি আমরা শুনেছি। ইলিয়াস হোসাইন তার ভিডিওতে, যেহেতু তিনি অনুসন্ধানী সাংবাদিক, প্রত্যেকটি ছোট ছোট বিষয়ের ভিডিও ক্লিপ এবং যেখানে যেখানে যা দরকার ডকুমেন্টস, রিসিপ্টস, সব কিছু তিনি দেখালেন তার সেই 42 মিনিটের ভিডিওতে। তো সেখানে নানা ঘটনার মধ্যে গুরুত্বপূর্ণ কিছু বিষয় উঠে এসেছে, যেইটি বর্তমান সরকারের পক্ষে ইগনোর করা বোধহয় কঠিন হবে। কারণ নুরুল হক নূর যেভাবেই হোক সরকারের একটি মন্ত্রিত্ব বাগিয়েছেন, প্রতিমন্ত্রিত্ব, সেটি ধরে রাখবার জন্য তিনি উঠে পড়ে লেগেছিলেন। এখন তার প্রধান কাজ ছিল মন্ত্রিত্ব রক্ষা করা। মন্ত্রিত্ব পাবার চাইতে মন্ত্রিত্ব রক্ষা করা কঠিন। তো সেইটি মাথায় রেখে তিনি তৎপর হয়ে উঠেছিলেন, বিরোধীদের ভয়াবহ রকমের আক্রমণ করেছিলেন, আক্রমণাত্মক হয়ে উঠেছিলেন, ভয়াবহ রকমের অ্যাগ্রেসিভ হয়ে উঠেছিলেন, যেটি একজন মন্ত্রীর পক্ষে শোভনীয় না। একজন রাজনৈতিক নেতার পক্ষে হয়তো ঠিক আছে রাজনীতির ময়দানে মাঠ গরম করা, যা ইচ্ছে তাই বলা এবং সেইটিকে রাজনৈতিক বক্তব্য বলে চালিয়ে দেওয়া। বাট সরকারের একজন প্রতিমন্ত্রী, প্রতিনিয়ত তিনি যেভাবে সংসদে প্রধান বিরোধী দল জামায়াত ইসলাম এবং এনসিপিকে আক্রমণ করছেন, আক্রমণ করে কথা বলছেন, সেটি ভয়াবহ পর্যায়ে গিয়ে পৌঁছেছে। তখনই আমরা বুঝতে পারছিলাম যে নুরু আসলে তার গদি বাঁচাতে চাইছেন। নুরু হয়তো ভাবছিলেন যে আমি যদি এরকম উচ্চকণ্ঠ থাকি বিরোধীদের বিষয়ে, তাহলে প্রধানমন্ত্রী তারেক রহমান আমার প্রতি দয়া পরবশ হয়ে আমার এই পদটি হয়তো ছেড়ে দেবেন, কেড়ে নেবেন না। শুধু নুরুই না, প্রিয় দর্শক শ্রোতা, মজার ব্যাপার হলো তার ডেপুটি রাশেদ খান হতাশায় ভুগছিলেন, কারণ তার কিছুই হচ্ছিল না। তিনি ঝিনেদা থেকে এমপি ইলেকশন করে তৃতীয় হয়েছিলেন সম্মিলিত মেধা তালিকায়। সো পাশ করবার সুযোগ তার হয়নি, এমপি তিনি হতে পারেননি।
তো সেই থেকে তার হতাশা, এবং হতাশা থেকে তিনিও হয়ে উঠেছিলেন ভয়াবহ আক্রমণাত্মক বিরোধী দলের নেতাকর্মীদের উপর। ভয়াবহ পর্যায়ে পৌঁছেছিল সেটা। এবং এখনও প্রতিনিয়ত নুরু যেই চেষ্টা করেছেন বা করছেন পদ বাঁচিয়ে রাখবার জন্যে, তিনিও রহস্যজনক কারণে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খান, এবং হয়ে তার পদটি বাঁচাবার জন্যে, চেয়ারটি ধরে রাখবার জন্যে সচিব পদমর্যাদায়, তাও আবার। তো যা ইচ্ছে তাই করছেন এখন। সো দুজন মিলে উঠে পড়ে লেগেছেন তাদের এজেন্ডা বাস্তবায়নে। আর তাদের আক্রমণের শিকার হয়েছে এনসিপি এবং সংসদে প্রধান বিরোধী দল জামায়াত ইসলামী। তো সম্প্রতি নুরুর একটি বক্তব্য আপনারা শুনেছেন। নুরু দাবি করছিলেন জামায়াত শিবিরকে আইন প্রণয়ন করে দরকার হলে ঐকমত্যের ভিত্তিতে ঐকমত্য গঠন করে তাদেরকে নিষিদ্ধ করতে হবে। প্রিয় দর্শক শ্রোতা, খুবই হাস্যকর মনে হয়ে থাকবে ঘটনাটি, তার এই বক্তব্য। কারণ শুধু নুরুল হক নন না, যারাই জামায়াতের রাজনীতির বিরোধিতা করছেন, এখন বিএনপিও, একসময় যদিও বিএনপি তাদের দোসর ছিলেন কিংবা তাদের স্ট্র্যাটেজিক পার্টনার ছিল বিএনপি, তো তারাও এখন জামায়াতকে প্রধান শত্রু মনে করছেন, সেভাবেই কথা বলছেন, প্রধানমন্ত্রী থেকে শুরু করে ডাউনওয়ার্ড সবাই। তো তারা যতই চান না কেন, এটি বাস্তবতা যে জামায়াত তো রাজনীতিতে প্রতিষ্ঠিত হয়েছে। কারণ 2008-এ তারা 2টি আসন পেয়েছিল। প্রিয় দর্শক শ্রোতা, আর কিছু প্যারামিটার মেলাবার দরকার নেই, এটি বাস্তবতা। সেই 2টো আসন এখন হয়ে গেল 68টি আসন। তাহলে 2টো আসন যখন 68তে উন্নীত হয়েছে, তাহলে এটি মনে করবার যথেষ্ট কারণ আছে যে জামায়াত যথেষ্ট শক্তি সংহত করেছে, শক্তি অর্জন করেছে, এবং ভোটারদের একটি বৃহৎ অংশের মনে জায়গা করতে পেরেছে। আর ভোটাররা ভোট দিয়েই তাদেরকে 68 আসনে তাদের দলীয় এমপি নির্বাচন করে জাতীয় সংসদে পাঠিয়েছেন, এবং তারা এখন সংসদে প্রধান বিরোধী দল। আর গণতন্ত্রের এটি একটি বিষয়, এই বিষয়টি খুব গুরুত্বপূর্ণ। আমরা বাংলাদেশের মানুষ এখনও গণতন্ত্রের জন্য সেভাবে তৈরি হইনি। যে কথা এক পোস্টে এখনকার রাষ্ট্রপতি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের জামাতা ফাহাম আব্দুস সালাম জানালেন আমাদের শুক্রবারেরই একটি পোস্ট, আজকেরই। সেই পোস্টে তিনি বলছিলেন যে বাংলাদেশের কোনো নেতা শতভাগ ডেমোক্রেটিক হয়ে ওঠেননি, এবং আমরা মানুষ হিসেবে, জনগণ হিসেবে বাংলাদেশের মানুষ গণতন্ত্রের জন্য এখনও প্রস্তুত হয়নি। তিনি ঠিকই বলেছেন, যথার্থই বলেছেন। সো আমরা মনে করি যে আমি জামায়াত ইসলাম পছন্দ করি না, তাই জামায়াতকে নিষিদ্ধ করতে হবে। আমি বিএনপিকে পছন্দ করি না, তাই বিএনপির বিরুদ্ধে কথা বলতে হবে ইস্যু না থাকলেও। আমি এনসিপিকে পছন্দ করি না, তাই এনসিপির নেতাদের পচাতে হবে। বিষয়টি এরকম না। সো এর নাম গণতন্ত্র না। আমরা মুখে গণতন্ত্র গণতন্ত্র বলছি, মাঠ কাঁপাচ্ছি, মাঠে আমাদের নেতারা বক্তব্য রাখছেন, আমরা সেখানে রোদ বৃষ্টি উপেক্ষা করে সেখানে বক্তব্য শুনছি। দিন শেষে আমি সেই আগের মতোই, আমি যে লাউ ছিলাম সেই কদুই আমি হয়ে আছি। অর্থাৎ গণতন্ত্র ততটুকু যতটুকু আমার ভালো লাগে। আমার অপিনিয়নের সঙ্গে মিললে আপনি গণতান্ত্রিক, আপনি ডেমোক্রেটিক, আপনি গণতন্ত্র চর্চা করছেন, আমি মহান মানুষ। অপিনিয়ন না মিললে আমি আপনার শত্রু। অর্থাৎ সঙ্গে থাকলে সঙ্গী, না থাকলে জঙ্গি। এই হলো আমাদের গণতন্ত্রের সংজ্ঞা। তো সেদিক থেকে বিবেচনা করলে নুরু যে বক্তব্য রেখেছেন, নুরু ভেবেছিলাম যে নুরু হয়তো রাজনীতি শিখে গিয়েছেন, এতদিনে ডাকসু হয়ে এসেছেন, অনেকদিন হয়ে গেল তো মাঠে আছেন। তো নুরু বলছেন ঐকমত্য গঠন করে জামায়াত শিবিরকে নিষিদ্ধ করতে হবে। কে পারবে এটি করতে? কার ক্ষমতা আছে? কোন প্যারামিটারে? 68টি আসনে তারা প্রতিনিধিত্ব করছে, শুধু তাদের নিজ দলের কথা বললে। আমি ঐক্যের কথা বলছি না বা জোটের কথা বলছি না। জামায়াত ইটসেলফ 68টি দল ভোট আসন তারা পেয়েছে। তো নুরুর কথায় জামায়াত নিষিদ্ধ হয়ে যাবে, সেটি তো হবার নয়, প্রিয় দর্শক শ্রোতা। আচ্ছা, হ্যাঁ, এখন আশঙ্কা যেটি তৈরি হয়েছে, গণ অধিকার পরিষদ বিলুপ্ত হয়ে যাবে, এটি এক্সটিংক্ট হয়ে যাবে। যেভাবে অনেক প্রাণী বিলুপ্ত হয়ে যায়, ঠিক একইভাবে এটি, আমি এখানে ডিফাঙ্ক্ট না বলে আমি সেই বায়োলজির টার্মটি ব্যবহার করলাম। এক্সটিংক্ট হয়ে যাবে, একসময় বিলুপ্ত হয়ে যাবে প্রাণীদের মতো। কেন? কারণ নুরুল হক নূর এবং রাশেদ খানরা সব রাস্তা খুলে ফেলেছেন সেটি করবার জন্যে, সেটি ঘটাবার জন্যে। আর কাউকে করতে হবে না, অটোমেটিকলি ঘটে যাবে। প্রিয় দর্শক শ্রোতা, নুরুর বিরুদ্ধে যে অভিযোগগুলো উঠেছে মোটা দাগে অল্প কয়েকটি যদি আমরা দেখতে চাই। প্রবাসীদের থেকে যে চাঁদা পায় দলটি, সেই চাঁদা বিষয়ে ইলিয়াস তার ভিডিওতে দেখিয়েছেন, ভিডিও ক্লিপগুলো তিনি ব্যবহার করেছেন। বিশেষভাবে আমেরিকায় থাকা কয়েকজনের সাক্ষাৎকার দেখালেন। তারা নিয়মিত চাঁদা পাঠান নুরুর দলকে, কিন্তু কখনো তারা রিসিট পাননি। আর এই বিষয়ে নুরুকে একবার প্রশ্ন করা হয়েছিল খালেদ মহিউদ্দিনের টক শোতে, খুব বেশি দিন আগের কথা না,
তার কাছে টাকার হিসেব চাওয়া হয়েছিল, যে অভিযোগ আছে আপনি টাকার হিসেব দেন না, আপনারা টাকা নেন, রিসিট দেন না। তো নুরু সেখানে কোনো রকমে গা বাঁচাবার চেষ্টা করেছে, পারেনি, দুর্বল ডিফেন্স নেবার চেষ্টা করেছিল, লাভ হয়নি। আচ্ছা, তো এই অভিযোগ অনেকদিন থেকে তার বিরুদ্ধে আছে এবং তার নিক নেম কিংবা কোড নেম হয়ে গেছে বিকাশ নুরু। সেটি তিনি নিজে আমাদের জানিয়েছেন যে অনেকে আমাকে বিকাশ নুরু বলে, এবং তিনি স্বীকারও করেছিলেন যে তার দলকে বাঁচিয়ে রেখেছিল বিএনপি এবং জামায়াতের মতো দলগুলো। খুব বেশি দিন আগের কথা না, নুরু এক ভিডিও বক্তব্যে বলেছেন যে বিএনপি এবং জামায়াত আমাদের টাকা দিত, সেই টাকায় আমরা সার্ভাইভ করতাম। তাহলে জামায়াত যদি এতই খারাপ হয়, যেই জামায়াতকে নিষিদ্ধ করতে হবে এখন, সেই জামায়াতের থেকে কিভাবে নুরু টাকা নিলেন? তার বিবেককে কোথায় বন্ধক রেখেছিলেন? কার কাছে বর্গা দিয়েছিলেন? সেই প্রশ্নগুলো কিন্তু উঠে। আচ্ছা, যাই হোক, তখন নুরুর দরকার ছিল জামায়াতকে, এখন দরকার নেই, কারণ নুরু এখন বিএনপির লোক। আচ্ছা, তো বলছিলাম তার চাঁদাবাজির কথা এবং লোকের কাছ থেকে চাঁদা নিয়ে সেটির হিসেব না দেওয়ার কথা, ব্যক্তিগত ফান্ডে ট্রান্সফার করা এবং সেই ফান্ড ব্যবহার করে নিজে ফুলে ফেপে ওঠা নানাভাবে, যেগুলোর প্রমাণ ইলিয়াস তার ভিডিওতে আগাগোড়া দেখিয়েছেন। আচ্ছা, আরেকটি গুরুতর অভিযোগ তার বিরুদ্ধে উঠেছিল। 5 আগস্টের পর তিনি চিফ প্রসিকিউটর তাজুল ইসলামকে চাপ দিয়েছিলেন তার অফিসে গিয়ে যে তার মনোনীত কাউকে প্রসিকিউটর বানাতে হবে। তো তাজুল ইসলামকে আমরা যারা জানি, প্রিয় দর্শক শ্রোতা, আপনি জামায়াতের রাজনীতি নাও করতে পারেন, কিন্তু তাজুল ইসলাম, শিশির মনির এরা কারো কাছ থেকে টাকা নিয়ে চাপ দিয়ে কোনো কাজ করবে কিংবা তাদের দিয়ে কোনো কাজ করিয়ে নেওয়া যাবে, আমার এটি বিশ্বাস হচ্ছে না, হয় না। তাই তাজুল ইসলাম যথারীতি স্বভাবসুলভভাবে প্রতিবাদ করেছিলেন। তিনি বলেছিলেন এটি তো হতে পারে না, সরকারের নিজস্ব নীতিমালা আছে, সেই নীতিমালার আওতায় কোনো একজন প্রসিকিউটর হবেন কিংবা হবেন না, কিংবা এই পদে থাকবেন কিংবা থাকবেন না, এসব তো সেট করা আছে, স্ট্যান্ডার্ড। আপনার কথায় আমি তো সেটি করতে পারি না। নুরু প্রচণ্ড ক্ষেপে গিয়েছিলেন তার উপর, তাকে হুমকি দিয়েছিলেন, আর সেখানে সাংবাদিক ইলিয়াসকে কথা বলতে হয়েছিল। আর ইলিয়াসকে তখন রাশেদ খান ফোন দিয়ে বলেছিলেন যে ইলিয়াস ভাই, আমাদের মাফ করে দেন, আমরা চলে যাচ্ছি এখান থেকে, আর আপনার পোস্টটি ডিলিট করে দেন। এই তথ্য ইলিয়াস তার ভিডিওতে দিয়েছেন। প্রিয় দর্শক শ্রোতা, যদি আপনার ভিডিওটি না দেখা থাকে, যেহেতু প্রায় 43 মিনিটের, আজকাল ধৈর্য রাখা বেশ কঠিন, তথ্যটি আপনার কাজে আসবে। আচ্ছা, এবং ইলিয়াস আরও বললেন যে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের ব্যক্তিগত সহকারী কিংবা পার্সোনাল অফিসারকে চাপ দিয়েছিলেন জুলাই অভ্যুত্থানোত্তর জুলাই যোদ্ধাদের চিকিৎসা করবার জন্য, আহতদের চিকিৎসা করবার জন্য যে চিকিৎসা সামগ্রী, চিকিৎসা সরঞ্জাম ছিল, সেগুলো বিক্রি করে দেবার জন্যে, বিক্রি করে টাকা নেওয়ার জন্যে চাইছিলেন তিনি। তো নূরজাহান বেগমের কর্মকর্তারা রাজি হননি, তাদের উপর তিনি খেপে গিয়েছিলেন। খেপে গিয়ে দুদকে অভিযোগ করেছিলেন তাদের বিরুদ্ধে যে টাকা নিয়ে রাশিয়ায় পালিয়ে গেছে, টাকা বিদেশে পাচার করে ফেলেছে। যদিও এই তথ্যগুলো পরবর্তীতে আমরা দেখেছি অসত্য, কেউ প্রমাণ করতে পারেনি, এবং যার বিরুদ্ধে সে অভিযোগ করা হয়েছিল তিনি এখন বাংলাদেশে। এমনকি বিএনপি সরকার তদন্ত করে জানিয়েছে যে তারা এইসব অপরাধগুলো তাদের বিরুদ্ধে প্রমাণ করা যায়নি। তো সুস্পষ্ট বোঝা যাচ্ছে নুরু গং চেষ্টা করেছিলেন তাদের ডিফেম করবার জন্যে। যদিও আমি ক্লিন চিট দেওয়ার কোনো সুযোগ নেই, অন্তর্বর্তীকালীন সরকারের ডক্টর ইউনূসের উপদেষ্টাদের সবাই তুলসী পাতা ছিলেন, বা তাদের কর্মকর্তারা একেবারে ধোয়া তুলসী পাতা ছিলেন, তারা কোনো কিছুর সঙ্গে যুক্ত হননি, তদবির, বৌদ্ধ বাণিজ্য ইত্যাদি, সে কথা বলা যাবে না হলপ করে। সেটি থাকতেই পারে এবং থাকবার সম্ভাবনা যথেষ্টই আছে। তদন্ত করলে ভবিষ্যতে হয়তো সেগুলো বেরিয়ে আসবে। বাট নুরুর যে চেষ্টাগুলো, সেই চেষ্টাগুলো নিয়ে প্রশ্ন উঠতে পারে। আরও কথা হয়েছে সেখানে তার নিজ এলাকা পটুয়াখালীর গলাচিপা 10 মিনা। প্রিয় দর্শক শ্রোতা, সেখানে তিনি পরিবারতন্ত্র কায়েম করেছেন বলে আমরা জানলাম এবং বিভিন্ন ভিডিও ক্লিপ দেখলাম এলাকার। সেখানে তার লোকেরা মারামারিতে জড়াচ্ছেন, এলাকার সাধারণ মানুষকে মারধর করছেন, কারো ঘর দখল করে নিচ্ছেন, ভাঙচুর করছেন, এইসব অভিযোগগুলো এসছে কিন্তু। এবং সেখানে ইন্টারেস্টিংলি আরেকটি বিষয় এসছে যেটি সত্যিকার অর্থে উদ্বেগজনক। সেখানকার এক ইউএনও, যিনি আওয়ামীদের ছিলেন, তো জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে সেই ইউএনওকে তার নিজ জায়গায়, নিজ পদে, সেই জায়গায় বহাল রাখবার জন্যে নুরুকে একটি সংবর্ধনা দেওয়া হয় উপজেলা পরিষদের পক্ষ থেকে। আর সেই সংবর্ধনার বাবদ 72-73 লক্ষ টাকা নুরুর বিরুদ্ধে আত্মসাতের অভিযোগ করেছে। ভুয়া ভাউচার বানিয়ে নানাভাবে নুরু 73 লক্ষ টাকা আত্মসাৎ করেছেন। এবং শোনা যায় যে সেখানে এক রাত সেই উপজেলা পরিষদে নুরু থাকবেন, যেই রুমে থাকবেন সেখানে এসি ছিল না।
নুরুর জন্য এক রাতের জন্য একটা এসি কিনতে হয়েছে এবং ইনস্টল করতে হয়েছে। সেই অভিযোগও কিন্তু ইলিয়াস তার ভিডিওতে করলেন। সো এই অভিযোগগুলোকে সব উড়িয়ে দেওয়া যাবে এরকম না। সেখান থেকে 5 to 10% যদি সত্যি হয়, তাহলে নুরুর আর প্রতিমন্ত্রী পদে থাকবার কোনো যোগ্যতা থাকে না। নুরুর সেই নৈতিক অধিকার থাকে না, তিনি সেগুলো হারিয়েছেন প্রিয় দর্শক শ্রোতা। এবং প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্রুতই তার বিরুদ্ধে সিদ্ধান্ত নিতে হবে। এই বিষয়গুলো তুড়ি মেরে উড়িয়ে দেওয়ার মতো কোনো বিষয় না, কারণ তার ভাবমূর্তিকে সেগুলো প্রশ্নবিদ্ধ করবে। তার ভাবমূর্তি এমনিতেই খুব উজ্জ্বল, সে কথা বলা যাবে না। তারপর নুরু এবং রাশেদদের মতো লোককে প্রশ্রয় দিতে থাকলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাবে, আর এই দায় প্রধানমন্ত্রীকে নিতে হবে। সো এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, বিএনপি এবং সরকার প্রধান নুরুর এইসব অপরাধগুলোর বিষয়ে চোখ বন্ধ করে থাকবেন, বিরোধী দলের প্রপাগান্ডা হিসেবে উড়িয়ে দেবেন, নাকি নুরুর বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত নেবেন? সেই প্রশ্নটির উত্তর কিন্তু এই দেশের কোটি কোটি মানুষ জানতে চাইছে। আর ইন্টারেস্টিংলি, নুরুল হক নূর আজই এক পোস্টে সাংবাদিক ইলিয়াস হোসাইন এবং অনলাইন অ্যাক্টিভিস্ট এবং লেখক পিনাকি ভট্টাচার্য সম্পর্কে কিছু কথা বলেছেন, যেখানে তাদের সম্পর্কে তিনি সাবধান করেছেন। তার দলের নেতাকর্মী, তার শুভাকাঙ্ক্ষীদের বলেছেন যে তাদেরকে উপেক্ষা করতে হবে, ইগনোর করতে হবে। তারা প্রপাগান্ডা চালাচ্ছে তার বিরুদ্ধে, বিভিন্ন রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে তারা প্রপাগান্ডা চালাচ্ছে। তারা কোনো গোয়েন্দা সংস্থার এজেন্ট হিসেবে কাজ করছেন কিংবা কারো এজেন্ডা বাস্তবায়ন করবার চেষ্টা করছেন। এই অভিযোগগুলো নুরুল হক নূর সাংবাদিক ইলিয়াস হোসাইন এবং পিনাকি ভট্টাচার্যের বিরুদ্ধে আনলেন। তো এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, যেটি বলছিলাম, যেটি দিয়ে আমি আমার এপিসোড শুরু করেছিলাম, সেই 90,000+ হা হা রিয়াকশনস। সো আমি জানি না নুরুল হক নূরের এখন এই বিষয়ে কি বলার আছে। হয়তো তিনি বলবেন ইলিয়াস এবং পিনাকি লোক ঠিক করে ফেসবুকে পাঠিয়েছে তারা যাতে তার বিরুদ্ধে 90,000-এর বেশি 90,000+ হা হা রিয়াকশন দিয়ে দেয়, এরকম কোনো ষড়যন্ত্র তার বিরুদ্ধে করা হয়েছে এমন অভিযোগ নুরুল হক নূর আনলেও আনতে পারেন তার পদ এবং গদি বাঁচাবার জন্য। সুপ্রিয় দর্শক শ্রোতা, অনেক অনেক ধন্যবাদ জানবেন সঙ্গে থাকবার জন্য। আবারও কথা হবে অন্য কোনো টপিক নিয়ে আরেকটি এপিসোডে।